হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার দ্বিতীয় পার্টের যে আলোচনা সেটাতে আমরা আসব, যেখানে আমরা রাসায়নিক গণনা নিয়ে যে আমরা ভিডিওটা করছিলাম। তো এক্ষেত্রে আমরা আগের ভিডিওতে একটা ছোট্ট ভুল আমাদের যে ক্যালকুলেশনের সময় হয়েছে সেটা আমরা উল্লেখ করে রাখি, যে আমরা আইনস্টাইনের যে সমীকরণটা লিখে E সমান mc স্কয়ার, সেখানে আমরা 1 গ্রাম ভর থেকে পুরো শক্তি রূপান্তরিত হলে যে ইকুয়েশনটা লিখেছিলাম সেক্ষেত্রে m এর জায়গায় 1 গ্রাম বসিয়েছিলাম, কিন্তু আলোর গতিবেগের জায়গায় আমরা কিন্তু 3 × 10⁻10 বসাতে হতো আমাদের, কারণ সেটা ছিল মিটার পার সেকেন্ড, তার হোল স্কয়ার বসিয়ে এই ক্ষেত্রে আমরা পেয়ে যেতাম কিন্তু 1 × 9 × 10⁻20 আর আমরা পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে এই সামান্য ভুলটা আমাদের হয়ে গেছিল, তো সেটা আমরা উল্লেখ করে নিচ্ছি। তো সেই সঙ্গে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে কি, যে রাসায়নিক গণনার মধ্যে আয়তন সংক্রান্ত গণনা। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা ছিল ভর সংক্রান্ত কিংবা মোল সংক্রান্ত গণনা। তো সেক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব বা মোল এই সমস্ত বিষয়গুলোকে একবার তোমাদের পড়ে নেওয়ার জন্য বলেছিলাম। তো আজকে আমরা যে আয়তন সংক্রান্ত গণনাটা করব, এক্ষেত্রেও তো এই গণনাতে শুরু করার আগে আমরা কিছু যে মূল বিষয়বস্তু, এই যে আলোচনাটা করার জন্য আমাদের যে কয়েকটা বিশেষ যে সংজ্ঞা সম্পর্কে আমাদের জানতে হবে, সংজ্ঞাগুলোকে আমাকে জানতে হবে। সেই সংজ্ঞাগুলো যেগুলো কিনা গাণিতিক যে প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী হয়ে দাঁড়ায়। সেই সংজ্ঞাগুলোর মধ্যে প্রথম যেটা আমাদের সবচেয়ে বেশি করে লাগবে, যে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব সংজ্ঞাটা কাকে বলে, এবং এই বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক গুরুত্ব, যেটা আমরা কোন একটা অণুর ভরের কথা বলেছি, তার ভরকে গ্রামে প্রকাশ করে যেটা হয় তার যে সেটার সম্পর্ক। তো এখন বাষ্প ঘনত্ব, দ্বিতীয় যেটা হচ্ছে আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক আমরা করব, সেই সঙ্গে আমরা প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব কাকে বলে জানবো, এই প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব, এদের যে ইন্টারনাল যে পারস্পরিক রিলেশন গুলো রয়েছে, যে আণবিক গুরুত্ব, এইগুলো আমরা সংজ্ঞাগুলো থেকে এদের পারস্পরিক সম্পর্ক, সংজ্ঞা ও সম্পর্কগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে। তো বাষ্প ঘনত্ব কাকে বলে না, একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের যে ভরটা সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের যে ভরের যে অনুপাত, অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ওজন, কোন বইতে তোমাদের ওজন দেওয়া থাকতে পারে, কোন বইতে তোমাদের ভর দেওয়া থাকতে পারে। তো আমরা জানি ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণটা গুণ হলে সেটা ওজন হয়। তো আমরা এখানে ওজনও বলতে পারি কিংবা ভরও বলতে পারি, যে কোনো একটাকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ওজন, যে ওই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের যে ওজন তার তুলনায় যত গুণ ভারী, সেটাকেই আমরা বলছি ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ কোন একই চাপ উষ্ণতায়, মনে করো কোন একটা গ্যাস রয়েছে, যে কোনো গ্যাস X, আর একই চাপ উষ্ণতায় রয়েছে আমাদের এখানে হাইড্রোজেন গ্যাস। এই যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় এই গ্যাসটা তার তুলনায় কত গুণ ভারী, যেমন ভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব পড়ার সময় সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম কোন গ্যাসের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কত গুণ, সেই রকম একটা তুলনামূলক সংখ্যা আমরা প্রকাশ করেছিলাম। তো সেক্ষেত্রে যেমন জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো এক্ষেত্রে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে একটা স্ট্যান্ডার্ড বা সাপোর্টিং লেভেল হিসাবে আমরা ধরে তার সাপেক্ষে কোন গ্যাসটার যে ভর কত গুণ সেটাকে আমরা বলে থাকি তার বাষ্প ঘনত্ব। এখন এই বাষ্প ঘনত্বটাকে আমরা ভর ওজনটা থেকে আমরা ভরে যদি রূপান্তরিত করে নিতে পারি, তো আবার আমরা জানি কি একই চাপ ও উষ্ণতায় যে গ্যাসটার যে ওজনের পরিবর্তে আমরা যদি ভরটা লিখে করতাম, তাহলে ওজন আর ভরের মধ্যে পার্থক্য কিছুই নেই, শুধু জাস্ট জি এর গুণফল। তাহলে একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর আর ওই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এখন একই চাপ ও উষ্ণতায় আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে কি জানি,
যে সম আয়তন সমস্ত গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান, তাহলে একই চাপ ও উষ্ণতায় যে আমরা যদি বলি ভি আয়তন গ্যাসে যে অণু সংখ্যাটা আছে, মনে করো ধরো যে এন সংখ্যক ওই গ্যাসের অণুর ভর, বোঝা গেল। অর্থাৎ আমরা একই চাপ ও উষ্ণতায় কোন একটা নির্দিষ্ট আয়তনের যে ভি আয়তনের গ্যাসটার মধ্যে ধরলাম এন সংখ্যক অণু থাকছে, আর ঠিক একই রকম ওই ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসেও এন সংখ্যক অণু থাকবে। এখন আমরা অণুর সংখ্যাকে আমরা যদি আয়তন একই আয়তন সম আয়তন ভি আয়তনটাকে নিয়ে, তাহলে একক আয়তনে কোনো গ্যাসে এন সংখ্যক অণু বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভরকে আমরা এখন যদি আমরা এন গুণিতক একটি অণুর ভর বলে আমরা লিখি, ওই গ্যাসটার একটি ওই গ্যাসের ওই যে গ্যাসটার কথা বলছি আননোন গ্যাস, ওই গ্যাসের এন গুণিতক একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। তো এক্ষেত্রে আবার হাইড্রোজেন গ্যাসের আমরা জানি এটা একটা দ্বিপারমাণবিক গ্যাস, যেটা তার একটা অণু দুটো পরমাণু নিয়ে তৈরি, তাহলে 2 গুণিতক একটি হাইড্রোজেন পরমাণুর ভর আর উপরে থাকছে একটি গ্যাসের অণুর ভর। এখন এই যে বাষ্প ঘনত্ব যাকে আমরা সাধারণত ডি দিয়ে চিহ্নিত করে থাকি, আর আণবিক গুরুত্ব যাকে আমরা এম দিয়ে চিহ্নিত করে থাকি। তো এখন আমরা আণবিক গুরুত্বের যে সংজ্ঞাটা আমরা আগে জেনেছিলাম, তার যদি যে হাইড্রোজেন স্কেলে তার সংজ্ঞাটা লিখে থাকি, যে কোন গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, এইটাকে আমরা বলে থাকি তার হাইড্রোজেন স্কেলে আণবিক গুরুত্ব। তো এখন দেখতে পাচ্ছ যে এই আণবিক গুরুত্বের সংজ্ঞাটা আমরা এইখানে পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে এই সম্পর্কটা থেকে আমরা যদি এখানে বসিয়ে দিই m/2 আমরা পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব বা আণবিক ভরের যে সম্পর্ক পেয়ে যাচ্ছি, অতএব আমরা পেয়ে যাচ্ছি d সমান m/2 কিংবা m সমান 2d, অর্থাৎ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এই একটা যে সম্পর্ক বা বাষ্প ঘনত্বের সংজ্ঞা যদি পড়ে কিংবা তার সঙ্গে আণবিক গুরুত্বের যে সম্পর্ক যদি নির্ণয় করতে দেওয়া থাকে, তো এই পদ্ধতিতে নিশ্চয়ই তোমরা সেটাকে করে ফেলতে পারবে। এরপরে চলে আসছি প্রমাণ ঘনত্ব। যেমন ভাবে আমরা ঘনত্বের সংজ্ঞা কি বলি, একক আয়তনের যে ভরকে আমরা ঘনত্ব বলে থাকি। তো এক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে আমরা 1 লিটার গ্যাসের যে আয়তন STP তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের যে কোনো হাইড্রোজেন গ্যাস নয়, এক্ষেত্রে STP তে 1 লিটার যে কোনো গ্যাসের ভরকে 1 লিটার যে কোনো যে গ্যাসের ভরকে বলে হচ্ছে প্রমাণ ঘনত্ব। STP তে 1 লিটার যে কোনো গ্যাসের ভর। তো এটা আমরা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, তো এক্ষেত্রে আমরা যে এই STP কথাটা এখানে আমরা উল্লেখ করলাম, তোমরা জানো STP কথাটার পুরো নাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যার মধ্যে কিন্তু টেম্পারেচারের কথা উল্লেখ রয়েছে 0 ডিগ্রি আর চাপের কথা যেটা উল্লেখ রয়েছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক সেই রকম আমরা এই যে রসায়ন বিজ্ঞানে যখনই আমরা কোনো বিভিন্ন জায়গায় আমরা আরো কিছু কিছু যে টার্ম পাবো, NTP, এই কথাটার মানেও কিন্তু দুটো তথ্য লুকিয়ে রয়েছে, যেখানে কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারকে কিন্তু আমরা NTP বলে থাকি। এছাড়া আরো একটা কিন্তু তথ্য আছে SATP, যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, যেক্ষেত্রে সাধারণত 15 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আর 1 বায়ুমণ্ডলীয় চাপটাকে কিন্তু আমরা SATP বলে থাকি। অর্থাৎ এইগুলোর মধ্যে চাপ এবং যে উষ্ণতার একটা তথ্য এখানে লুকিয়ে রয়েছে। তো এক্ষেত্রে আমরা ঠিক প্রমাণ ঘনত্ব কাকে বলা হচ্ছে, যেমন ঘনত্বের সংজ্ঞাটার সঙ্গে ভালো করে তুলনা করে একক আয়তনের যে কোনো পদার্থের ভর, এক্ষেত্রে একক নয় 1 লিটার তো আয়তনের একক, 1 লিটার আয়তনের কোন গ্যাসের যে ভরের মানটাকে বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব। তো এক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন যে গ্যাসটা কিন্তু STP তে তার
1 লিটার এর ভর কত হয়, আমরা এটা ক্যালকুলেশন 0.089 সাধারণত গ্রাম হয়ে থাকে। এটা একটা স্ট্যান্ডার্ড যে গ্যাস, যেটার আমরা বিভিন্ন সময় এইটার এর প্রয়োগ করে থাকি। তো এসটিপি তে 1 লিটার যে হাইড্রোজেন গ্যাসের ভরটা হচ্ছে কিন্তু 0.08 গ্রাম। তো এখন এই প্রমাণ ঘনত্বের সঙ্গেও বাষ্প ঘনত্বের আমরা যদি একটা সম্পর্ক বের করতে যাই, যে ক্ষেত্রেও আমরা সেই শুরুটা করতে পারি যে বাষ্প ঘনত্ব থেকে। তো এক্ষেত্রে আমরা একই চাপ উষ্ণতা যেটা নিয়েছিলাম, সেক্ষেত্রে বাষ্প ঘনত্বের সংজ্ঞাটাতে আমরা সামান্য একটু হেরফের ঘটিয়ে, পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ যে তাপমাত্রার চাপটা রাখবো সেই বাষ্প ঘনত্বের যে সংজ্ঞাটা, অর্থাৎ আমরা নির্ণয় করতে যাচ্ছি প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব এদের মধ্যে সম্পর্ক, প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের সম্পর্ক। তো এই ক্ষেত্রে সেই আমরা শুরুটা করব বাষ্প ঘনত্ব, যাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি, ছোট্ট ভাবে লেখার সুবিধার্থে সংক্ষেপে আমরা ডিটা নিচ্ছি। এই ডি অর্থাৎ কি, এক্ষেত্রে আমরা একই চাপ উষ্ণতা হিসাবে আমরা নেব এসটিপি তে। এসটিপি তে 1 লিটার কোন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর, আর এসটিপি তে সেই 1 লিটার আমরা আয়তনটা এখানে 1 লিটার নিলাম। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এই যে ভর, এই অনুপাতটাও সেই আমাদের বাষ্প ঘনত্বের সংজ্ঞার মধ্যেই পড়বে। তো এসটিপি তে আমরা 1 লিটার হাইড্রোজেন 1 লিটার যে কোনো গ্যাসের ভর, আর এখন এসটিপি তে দেখতে পাচ্ছ যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.089 গ্রাম। তো এসটিপি তে এই যে রিলেশনটাকে গুণ করে আবার ডি জায়গায় যদি আমরা m/2 বসাই, তাহলে m/2 ইনটু 0.089 এইটা সমানই হচ্ছে এসটিপি তে 1 লিটার যে কোনো গ্যাসের ভর। তো এক্ষেত্রে আমরা আবার সেই ভালো করে যদি মনে করি যে আমরা মোল চ্যাপ্টারটা যখন পড়েছিলাম, আয়তনের সঙ্গে আণবিক গুরুত্বের সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যার যে সম্পর্কগুলো আমরা করেছিলাম, সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো 1 মোল কোন গ্যাসের আয়তন এসটিপি তে কত হয়, 22.4 লিটার। তো এই যে সম্পর্কগুলো থেকে কিন্তু আমাদের কখনো কখনো যে গাণিতিক প্রশ্ন যেটা পড়ে তার সমাধান করতেও আমরা সক্ষম হব। যে কোনো জায়গায় মানটা দেওয়া থাকবে, তার সঙ্গে সরাসরি গুণ করে আণবিক গুরুত্ব, যে কোনো গ্যাসের যে আণবিক গুরুত্ব সরাসরি বের করার যে রিলেশনটা আমরা পেয়ে যাব 2/089 ইনটু এসটিপি তে যে 1 লিটার গ্যাসের ভর। এই যে মানটা থেকে আমরা কিন্তু সরাসরি গ্যাসটার আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। তো এই হচ্ছে কয়েকটা বিশেষ বিশেষ সংজ্ঞা বা সম্পর্ক বা তথ্য। তো এখানে আরো আমরা গ্যাসের আয়তন সংক্রান্ত যেহেতু আলোচনাটা করতে যাচ্ছি, এক্ষেত্রে আরো একটা সম্পর্ক সংজ্ঞা তোমাদের জানতে পড়ে যে মোলার আয়তন। মোলার আয়তন তোমরা এটা নিশ্চয়ই মোল চ্যাপ্টার পড়ার সময় নবম শ্রেণীতে পড়েছো, তবু আরেকবার মনে করে নি। 1 মোল কোন গ্যাসের আয়তন কি বলা হচ্ছে, তার মোলার আয়তন। এখন এই মোলার আয়তনটা এসটিপি তে কত হয়ে যায় এটা জানি আমরা, 22.4 লিটার। এই মোলার আয়তন অর্থাৎ 1 মোল কোন গ্যাসের যে আয়তন, এসটিপি তে ওটা কি হয়ে যায়, এসটিপি তে ওই মোলার আয়তন হয়ে যায় 22.4 লিটার। তো এসটিপি তে ওই মোলার আয়তন হয়ে যায় 22.4 লিটার। তো এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আমরা আয়তন সংক্রান্ত যে গিয়ে-লুসাকের সূত্রটা আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার পড়ার সময় পড়েছি, নিশ্চয়ই তোমরা সেটাকে ভালো করে নিশ্চয়ই মনে পড়ছে। এবং সেই সঙ্গে সঙ্গে চার্লস এবং বয়েলের সূত্র, যেহেতু আয়তন সংক্রান্ত আমাদের ক্যালকুলেশন হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্র বা তাদের যে সমন্বয় সূত্র P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে আমরা যে কয়েকটা সংজ্ঞা এখানে জেনে নিয়েছি, তারপরে এবং সেই সম্পর্কগুলোকে আমরা কাজে লাগাতে চাইবো। সেই সঙ্গে যে আমরা এর আগের অধ্যায়ে যে গ্যাসের আচরণ চ্যাপ্টারে যেগুলো পড়ে এসেছি, সেই সমস্ত সূত্রগুলো যে আমাদের যে বিশেষ বিশেষ
সূত্রগুলো চার্লস বয়েলের সমন্বয় সূত্র P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই সমীকরণ, কিংবা যে আদর্শ গ্যাস সমীকরণ হিসেবে যেটা পড়েছি PV সমান nRT, এই সমীকরণটাকে নিশ্চয়ই প্রয়োগ করতে পারবো। এখানে n সমান এই সমীকরণটাকে যদি W বাই M আকারে লিখে RT লিখে প্রকাশ করতে পারি, যেখানে M হচ্ছে আণবিক গুরুত্ব, নিশ্চয়ই তোমাদের বুঝতে পারছো। এইরকম রিলেশন গুলোকে আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমরা প্রয়োগ করব। সঙ্গে সঙ্গে আয়তন সংক্রান্ত গণনা মানেই যে এখানে আমরা কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে সেখানে বিক্রিয়া পদার্থগুলো হয় গ্যাসীয় হচ্ছে কিংবা বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কোনো গ্যাস থাকছে, তাহলে আয়তন সংক্রান্ত গণনাতে আমরা সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা দেখতে পাবো। এবং সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থ যদি যে গ্যাসীয় উৎপন্ন হচ্ছে এবং সেই গ্যাসটার একটা নির্দিষ্ট আয়তন আমাদের দেওয়া থাকতে পারে, এবং সেই আয়তনটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কত হচ্ছে সেটা তোমাদের যদি দেওয়া থাকে, এবং সেখান থেকে এসটিপি তে তার কত হবে, সেক্ষেত্রে আমরা চার্লস বয়েলের সমন্বয় সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। সেখান থেকে আমরা 22.4 লিটার আয়তন এসটিপি তে হওয়া মানেই এর যে আণবিক গুরুত্ব হয়ে থাকে সেটাকে কাজে লাগাবো। তো এই আয়তন সংক্রান্ত গণনার ফার্স্ট স্টেপ গুলোর মধ্যে আমরা যদি কখনো কোনো গ্যাসের মোলার আয়তন নির্ণয় করতে কোনো কিছু পড়ছে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয়ায় যেখানে ধরো সাপোজ A প্লাস B থেকে উৎপন্ন হয়েছে C প্লাস D, এখানে এইটা মনে করা হচ্ছে একটা গ্যাস, তাহলে এই গ্যাসীয় পদার্থটার আণবিক গুরুত্ব নির্ণয় করতে দিয়েছে। তো এক্ষেত্রে ভর সংক্রান্ত তথ্য কিছু থাকছে, সঙ্গে সঙ্গে এখানে গ্যাসীয় কিছু তথ্য থাকতেও পারে। তো এক্ষেত্রেও আমরা সেই যে ভর সংক্রান্ত গণনার ক্ষেত্রে যে ভরের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই পদার্থর ভর যদি দেওয়া থাকে, এই পদার্থর ভর যদি দেওয়া থাকে, এটার যদি দেওয়া থাকে, এটা কত উৎপন্ন হচ্ছে, আমরা ভরের সংরক্ষণ সূত্র থেকে এই দুটোর যোগফল সমান এই দুটো যোগফল যে হবে সেক্ষেত্রে আমরা তাদের বিয়োগফল থেকে এই গ্যাসটা কত উৎপন্ন হচ্ছে পেয়ে যেতে পারি। এবং সেই গ্যাসটা উৎপন্ন গ্যাসটার যদি পরিমাণটা আমরা জানা থাকে এবং কোন একটা তাপমাত্রা এবং চাপে সেই যে ভরটা আমরা পেয়েছি, তাহলে সেই তাপমাত্রা এবং চাপ থেকে আমরা যে পরম তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 বায়ুমণ্ডলীয় চাপে P2 আর T2 তে কত হবে সেটা আমরা STP তে কত হবে সেটা আয়তনটা আমরা বের করতে পারি। অর্থাৎ সেই আয়তনের ভরটা হচ্ছে তার যে এক্ষেত্রে রাসায়নিক গণনা থেকে আমরা বের করতে পারি। তো এই রকম কয়েকটা গাণিতিক প্রশ্ন আমরা, তাহলে মোলার আয়তন নির্ণয় করার ক্ষেত্রে এইরকম কিছু গাণিতিক প্রশ্ন থাকবে যেখানে গ্যাসটার ভর দেওয়া আছে এবং কোন একটা তাপমাত্রা ও চাপে সেটা উৎপন্ন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করার যে ধাপটা এই গ্যাসটার কি হবে, সেক্ষেত্রে আমরা কি বললাম, ওই গ্যাসটা যে তাপমাত্রা এবং চাপে ওইটার তথ্যটা দেওয়া আছে তাকে আমরা এসটিপি তে ওই মানটা ওর আয়তনটা কত হবে আমাকে বা সেটা বের করে নিয়ে সেখান থেকে আমরা যে এসটিপি তে 22.4 লিটারের যে ভর হয়ে থাকবে ওই গ্যাসটার সংকেত থেকে তার আণবিক গুরুত্ব বা এসটিপি তে এইটার আয়তন ভর কত হবে সেটা আমরা নির্ণয় করলে সেটাই হবে তার আণবিক গুরুত্ব। বোঝা গেছে? অর্থাৎ আমরা দুটো স্টেপে এখানে গণিতটা করব। ফার্স্ট হচ্ছে গ্যাসটার পরিমাণ, সিম্পল যে রাসায়নিক যোগ বিয়োগ থেকে ভরের সংরক্ষণ থেকে ভরের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো যে কোন এক্ষেত্রে। এটা ছাড়া এটাও হতে পারে, এটাও হতে হয়তো তিনটার ভর দেওয়া রয়েছে, এইটার ভর কত, ঠিক একই রকম ভাবে ভরের সংরক্ষণ সূত্র থেকে আমরা বিয়োগ করে বের করব। তো সেই প্রদত্ত যে গ্যাসটা যদি হয়ে থাকে সেই গ্যাসটার একটা যদি তাপমাত্রা এবং চাপ প্রদত্ত থাকে, সর্বপ্রথম সেই তাপমাত্রা এবং চাপের গ্যাসটাকে আমরা অন্য তাপমাত্রা ও চাপে তার আয়তনটা কত হবে আমরা, যদি এক্ষেত্রে তার আয়তনটা দেওয়া থেকে থাকে P1 V1 T1 ছিল, সেক্ষেত্রে P2 V2 কত হবে আমরা বের করে নেব। তারপরে হচ্ছে আমরা এই সূত্র থেকে গাণিতিক সমস্যাটা সমাধান করব। এটা এক পদ্ধতিতে আমরা কোনো যে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি যেটা আমরা চার্লস বয়েলের সমন্বয় সূত্র জানি PV সমান nRT, এই সমীকরণে সরাসরি কিন্তু এই যে গ্যাসটার চাপ তাপমাত্রা দেওয়া থাকছে, আয়তনটাও দেওয়া থাকছে, সেক্ষেত্রে PV সমান আমরা জানি W বাই M সমীকরণে এটা বসিয়ে এই M এর মানটা আমরা নির্ণয় করে নিতে পারি। M সমান কি WRT বাই PV। এই রিলেশনে আমরা
সরাসরি আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হয়েছিল। চার্লস বয়েলের সমন্বয় সূত্র P1V1/T1 সমান P2V2/T2, এই সমীকরণ থেকে আগে ফার্স্ট এসটিপি তে বের করার পরে আমরা এই রিলেশন দিই। কিন্তু এক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করার ক্ষেত্রে একটা সমস্যা কি, যে এই আর এর মানটা আমরা ভিন্ন ভিন্ন এককে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন এসআই পদ্ধতিতে আর এর মান আমরা জানি 8.314 ইন্টু 10 এত জুল পার মোল পার কেলভিন। এই যে পিভি সমান এনআরটি, এই সমীকরণ থেকে বুঝতে পারছো আর এর যে মাত্রাটা কি হবে, পিভি মানে যে জুলের মাত্রা বাই এন এর মাত্রা এবং টি এর মাত্রা, তাহলে এত জুল পার মোল পার কেলভিন। তো তোমাদের যখন আর এর মাত্রা নির্ণয় করতে দেবে, শুধু কিন্তু এই যে জুলের অর্থাৎ যে কার্যের মাত্রাটা নয়, এক্ষেত্রে মোল কিন্তু একটা আমরা জানি বস্তুর পরিমাণের একক হয়ে থাকে। এটা যে এসআই পদ্ধতিতে যে 7টা মূল একক রয়েছে তার মধ্যে এটাও রয়েছে, টেম্পারেচারও রয়েছে। তো আর এর মাত্রা নির্ণয় করতে দিলে তোমরা নিশ্চয়ই যেটা করেছো, mL²T-2 তার সঙ্গে সঙ্গে মোল ইনভার্স হবে কেলভিন বা থিটা ইনভার্স হবে, এটাই হচ্ছে আর এর যে মাত্রা। তো এক্ষেত্রে আমরা এসআই পদ্ধতি হোক, সিজিএস পদ্ধতি হোক, কিংবা বিশেষ করে লিটার অ্যাটমসফিয়ার এককে যে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই সমস্ত মানগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে মনে রাখতে হবে এবং সেইটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, করলেই কিন্তু সরাসরি আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক গণনা অধ্যায়ের যে দুটো ক্লাস আমরা নিলাম, যেখান থেকে আমরা কিছু কিছু স্টেপ গুলো ভালো করে জানলাম, কিছু রিলেশন আমরা জানলাম। তো আমাদের এই যে গ্যাসের আয়তন নির্ণয় করার যে যন্ত্র, সেটা সে আয়তন নির্ণয় করার যন্ত্র তোমরা জানো যে ইডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে কিন্তু গ্যাসের আয়তনটাকে নির্ণয় করা হয়ে থাকে। তো এইভাবে আয়তন সংক্রান্ত গণনার প্রশ্নগুলো আলোচনা করে নেওয়ার পরে বা এই তথ্যটাকে আলোচনা করে নেওয়ার পর এর একটা পরবর্তী ক্লাস আমরা করব, যে ক্ষেত্রে কয়েকটা গাণিতিক প্রশ্নগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা যে পদ্ধতিগুলো স্টেপগুলোর কথা এখানে বললাম, যে প্রকার মানে যে ভাবে এগোনোর কথা বললাম, নিশ্চয়ই আমরা সেই রকম স্টেপ ফলো করব। তোমরা গণিতগুলো আগে কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, তা না হলে তোমরা কিন্তু শিখতে পারবে না। বারবার বলছি, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আমরা এখানে শুধুমাত্র তোমাদেরকে সহযোগিতা করছি, কিন্তু তোমাদের যদি উন্নতি করতে হয়, বারবার বলছি, তোমাদের নিজেদেরকে কিন্তু পরিশ্রমী হতে হবে, হাতে নাতে কিন্তু তোমাদের সলভ করতে হবে।